দর্শক, আপনাদের প্রিয় চ্যানেল এনটিভি বরাবরই চেষ্টা করে ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান আপনাদের উপহার দিতে। সেই প্রত্যাশাকে সামনে রেখে প্রবাসীদের সাফল্য, ব্যর্থতা আর সুখ দুঃখ, হাসি কান্নাকে তুলে ধরতে এনটিভি নতুন আয়োজন প্রবাস জীবন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের প্রথম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরিফুর রহমান। দর্শক, একটু ব্যতিক্রমভাবে সাজানো হয়েছে প্রবাস জীবন অনুষ্ঠানকে। প্রবাসের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আমাদের সাথে যোগ দেবেন একজন অতিথি। থাকবে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত সফল বাংলাদেশিদের কথা। এ প্রসঙ্গে আজ রয়েছে ইন্দোনেশিয়ার যোগজাকার্তা সিটির সিনিয়র প্রফেসর আব্দুল করিমের গল্প। অনুষ্ঠানের শুরুতে তার জীবনের কিছু অংশ আমরা তুলে ধরার চেষ্টা করেছি। দর্শক, চলুন দেখে আসি কিভাবে অক্লান্ত পরিশ্রম আর আত্মবিশ্বাসে একজন বাংলাদেশি প্রবাসীর মাটিতে আপন মহিমায় নিজের অবস্থানকে তুলে ধরেছেন। উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যাওয়ার প্রবল আকাঙ্ক্ষা আব্দুল করিমের মনে অনেক আগে থেকেই ছিল। ইন্দোনেশিয়ায় সরকারিভাবে বৃত্তি দেয়া হলে প্রফেসর করিম বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে মাস্টার্স আবেদন করেন। প্রথম বাংলাদেশি হিসেবে 1979 সালে জাকার্তায় উচ্চশিক্ষায় পড়তে যাবার তিনি সুযোগ পান। কিন্তু শেষ পর্যন্ত 1975 সালে আমি আগস্ট মাসের শেষ সপ্তাহে মিশরে যাওয়ার কথা, ইজিপ্টে। অলরেডি গভর্নমেন্ট স্কলারশিপ, ইজিপশিয়ান গভর্নমেন্টের। কিন্তু হঠাৎ ওই বাংলাদেশে এক দুর্যোগ হলো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার কারণে ওইটা পোস্টপোন হয়ে যায়। এরপর বিভিন্ন দেশে হয়েছে, কিন্তু সব বন্ধ হয়ে গেল, কোনটা শেষ পর্যন্ত হয় না। শেষে আমি দুইটা দেশে, একটা আছে সৌদি আরবে চান্স পেলাম, একটা আছে ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার ইউনিভার্সিটাস ইসলাম নেগরি সুনান কালিজাগা বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন আব্দুল করিম। একই বিশ্ববিদ্যালয়ে ইসলামের সামাজিক ও অর্থনৈতিক ইতিহাস বিভাগে পার্ট টাইম শিক্ষক হন তিনি। নাগরিক না হলে ইন্দোনেশিয়ায় স্থায়ী চাকরি হয় না, তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সবসময় প্রভাবিত করত ইন্দোনেশিয়ার নাগরিক হওয়ার জন্য। কারণ নাগরিকত্ব না পাওয়ার কারণে তারা প্রফেসর করিমকে স্থায়ী পদে শিক্ষক হিসেবে নিয়োগ দিতে তখন পারছিলেন না। এরপর 1984 সালে ইন্দোনেশিয়ান তরুণীর সাথে প্রণয় জড়িয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রফেসর করিম। বিয়ের পর এক পর্যায়ে ইন্দোনেশিয়ান নাগরিক হয়ে গেলে তার চাকরিতে আর কোনো বাধা থাকে না। এদেশে আসলে শিক্ষা ক্ষেত্রে পরিবেশটা কিরকম? না বাংলাদেশি স্টুডেন্টরা কি এখানে এসে পড়াশোনা করার সেই সুযোগটা কতটুকু স্কলারশিপের ক্ষেত্রে? আচ্ছা, আমি আর একটু বলছি, এখানে আমি প্রথম বাংলাদেশের ছাত্র এখানে, এবং 2008 থেকে আমি বাংলাদেশ ইন্দোনেশিয়ার যে এডুকেশন, কালচার আর রিসার্চের উপরে যে জয়েন্ট কনফারেন্স হলো, তার আমি হচ্ছে আহ্বায়ক আনটিল নাও, আহ্বায়ক। এরপরে অনেক ছাত্র এখানে আসছে, এখান থেকে অনেকে গেছে, তো বেশি বাংলাদেশ থেকে এসে পড়াশোনা করছে। প্রফেসর আব্দুল করিম তখন একমাত্র বাংলাদেশি বিদেশি শিক্ষকতায় সুযোগ পান। শিক্ষক নিয়োগ পরীক্ষাতেও পুরো ইন্দোনেশিয়াতে প্রথম স্থান অধিকার করেন। এটা ইন্দোনেশিয়ার সবথেকে পুরনো স্টেট ইসলামিক ইউনিভার্সিটি। প্রতিষ্ঠিত হয় 1951 সালে। প্রথমে কলেজ এবং এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। এখানে গুরুত্ব পেয়েছে ইসলামের ইতিহাসের বিভিন্ন বিষয়ে পড়াশোনা। প্রতি বছরে 4-5 শিক্ষার্থী এখানে ভর্তি হয়। বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এখানে শিক্ষা নিতে আসে ছাত্ররা। 1990 সালে আমি যখন এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, তখন প্রফেসর করিম জুনিয়র লেকচারার হিসেবে কর্মরত ছিলেন। ইন্দোনেশিয়ার যোগজাকার্তায় গুণী এই অধ্যাপকের হাতে
গড়ে উঠেছেন অনেক শিক্ষার্থী। শিক্ষাদানকে এখন তার কাছে বড় এক ধরনের নেশা। মুক্ত হয়ে শিক্ষার্থীরা তার প্রতিটি ক্লাসে শিক্ষা গ্রহণ করে। ইসলামের ইতিহাস নিয়ে গবেষণার জন্য রয়েছে তার বিশেষ ধরনের খ্যাতি। Before Islam, from here, there is one Buddhist and another Hindu kingdom. First Hindu king who sent the envoy to here. আচ্ছা, এখানকার বিশ্ববিদ্যালয়ের স্পেশালিটি কি, যেটা আপনাকে এখানে শিক্ষকতায় আপনি জড়িয়ে গেলেন? স্পেশালিটি হচ্ছে আমি আছি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমএ পাস করছি সোশ্যাল অ্যান্ড ইকোনমিক হিস্ট্রি অফ ইসলাম, এবং এখানে ওই সাবজেক্টটা কম্পালসারি। তারপরে ভারত উপমহাদেশের উপরে এই সাবজেক্টে কোনো এক্সপার্ট নাই। আমি যখন আবার একটা ক্লাস নিয়েছি তখন শিক্ষকরা বলছে আমি তোমারে কি পড়াবো, বরং তুমি আলাপ করো। সে আমার ক্লাসে আমি ছাত্র, কিন্তু আমাকে বললো তুমি আলাপ করো ভারতের উপমহাদেশের ইতিহাসের উপরে। এইটা থেকে আমি আস্তে আস্তে এটা অ্যাডভান্স করি। শিক্ষকরা আমার প্রতি খুবই ভালো ব্যবহার করলো। তারপর আমার যে ডিন ছিল উনি আমাকে পড়ানোর জন্য সুযোগ দিল, পরে তিনি আবার ভাইস চ্যান্সেলর হয়েছেন। এটাই একটা কারণ। বর্তমানে তিনি স্থায়ীভাবে ইউনিভার্সিতাস ইসলাম নেগরি সুনান কালিজাগাতে পার্মানেন্ট এমএ পিএইচডি প্রোগ্রামে চাকরি করছেন। এছাড়া পার্ট টাইম অধ্যাপক হিসেবে ইউনিভার্সিতাস ইসলাম ইন্দোনেশিয়াতে এমএ ক্লাস, ইউনিভার্সিতাস গাজাট মাডাতে পিএইচডি ক্লাস, আগাম ইসলাম নেগরি ওয়ালি সংঘ সামারাং এ পিএইচডি ক্লাস এবং ইউনিভার্সিতাস সুলতান আগুং সামারাংয়ে এমএ ক্লাস। ইউনিভার্সিতাসে ভিজিটিং প্রফেসর হিসেবে শিক্ষকতা করেন। বাংলাদেশকে নিয়ে অনেক স্বপ্ন তার। দেশের সার্বিক অগ্রগতি নতুন করে স্বপ্ন দেখায় তাকে। ভবিষ্যৎ বাংলাদেশকে আপনি কেমন দেখতে চান? আমি বাংলাদেশকে দেখতে চাই একটা স্বয়ং সম্পূর্ণ দেশ। বিশেষত বাংলাদেশের আগের ইতিহাসে যেমন সেই 12 ভূঁইয়াদের আমলে যে বাঙালির যে একটা ঐতিহ্য ছিল সেটা আবার ফিরে উঠুক। আপনি এই দেশের জন্য অনেক কিছু করেছেন, এই দেশের ভাষায় আপনি বই লিখেছেন। তো বাংলাদেশে গিয়ে বাংলাদেশের জন্য স্পেশাল কোনো কিছু কি দেয়ার আপনার আছে, বা আপনি কি মন থেকে সেটাকে ফিল করেন? আমি এখন চাচ্ছি বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার রিলেশনের উপরে কিছু লিখতে আর কি। বাংলাদেশ এবং ইন্দোনেশিয়ার রিলেশন সম্পর্কে যে ঐতিহাসিক সম্পর্ক, এটা আমার জন্য মনে হয় যে আমার একটা সংকল্প, এবং হয়তো অচিরে এর উপরে বই বের হবে আর কি। সংসারে 3 মেয়ে 1 ছেলে প্রফেসর করিমের। জানি এবং বনিতা বাবার কাছে চোখের মণি। স্ত্রী এলি এবং তার পুত্র সন্তান সায়ান, সব মিলিয়ে অন্যরকম এক পরিবার। বাংলাদেশের মতো একটি পরিবারের আবহ সেখানে দেখা গেল। I love my husband because he has a smart, so be patient with me because I'm lot of speak. So she is very love me. Saya nggak pulang kerja tuh selalu pegang HP. Itu yang bagus. Terus? Iya. Sabar, ayah itu sabar, baik, nggak pernah. অনেক ব্যস্ততার মধ্যেও সন্তানদের স্নেহ মমতার বন্ধনে জড়িয়ে রাখেন এই বাংলাদেশি। পারিবারিক বন্ধন এবং সংস্কৃতি অনেকটা বাংলাদেশের মতোই ইন্দোনেশিয়াতে। সেজন্য সবকিছুকে আপন করে নিতে বেশি সময় লাগেনি তার। এরা পুরোটাই আসছে আমাদের ভারতবর্ষের পূর্ব অঞ্চল থেকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, আসাম, বিহার, অথবা এই যে পার্বত্য চট্টগ্রাম এই এলাকা থেকে। মানে এখানকার সংস্কৃতি আর আমাদের দেশের সংস্কৃতির মধ্যে আসলে কতটুকু মিল, কোন জায়গাটাতে পার্থক্যগুলো আছে? এটা মিল আছে একটা এখানেই যে ভাষাগত দিক থেকে, মানে লোকাল যে জাভার যে ভাষা, এটা আর বাংলাদেশের আদি ভাষার ভিতরে বলতে গেলে 95% সাদৃশ্য। প্রায় 40টি দেশের সঙ্গে ইন্দোনেশিয়ার ভাষা জানার কারণে 1981 থেকে 1997 সাল পর্যন্ত ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেন প্রফেসর করিম। গুণী এই অধ্যাপক 1997 সালে 5 সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়া ভ্রমণকালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট সোহার্তো এবং শেখ হাসিনার মাঝে ইন্টারপ্রেটার হিসেবে কাজ করেন।
ইন্দোনেশিয়ান ভাষায় ইসলামের ইতিহাস নিয়ে মোট 11টি বই প্রকাশ পেয়েছে গুণী এই অধ্যাপকের। মধ্য এশিয়াতে মঙ্গলদের ইসলামের ইতিহাস নিয়ে একটি বই, গোবি মরুভূমিতে নতুন চাঁদ, ইন্দোনেশিয়াতে সরকারিভাবে লেখক প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পায়। আপনার কি কখনো মন চায় না যে বাংলাদেশে বাংলা ভাষার ইতিহাসকে তুলে ধরার জন্য বাংলায় কোনো বই লিখতে? আমি ইন্দোনেশীয় ভাষায় একটা বই লিখছি, সিজারা ইসলাম ডি ইন্ডিয়া, মানে ভারতে মুসলমানদের ইতিহাস। সেখানে বাংলাদেশের একটা অংশ আছে, আমি অলরেডি লিখেছি। বাংলাদেশের একটা অঙ্গ আছে সেখানে, যখন এখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি যে বাংলাদেশে আসলো এবং ওখানে এসে সে ওই প্রথম যে রাজত্ব সুলতানত্ব কায়েম করলো, এটা ওখানে আছে, ওইটা আছে 1193-তে। আচ্ছা, তাছাড়াও আমি আর একটা লিখেছি, যখন বাইজিদ বুস্তামি যখন চিটাগাঁয়ে আসে, চিটাগাঁ শহরের কাছে, ওইটা আছে 873 খ্রিস্টাব্দে হবে, তখন সে ওখানে একটা আস্তানা গাড়ে। আস্তানা গাড়ার পরে আস্তে আস্তে ওই এলাকার লোক তাদের প্রতি মানে একটা আকৃষ্ট হয়ে তখন তারা মুসলমান হয়ে যায়। এছাড়া বাংলা আর্থ ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জে ইসলামের ইতিহাস ইন্দোনেশিয়ান ভাষায়, বইটির নাম ইসলাম নুসান্তারা এবং সেজারা পামিকিরান ডান পার আদাবান ইসলাম, এই দুই গ্রন্থের মধ্যে উঠে এসেছে মুসলিম সভ্যতার ইতিহাস। এই দুটি বই জাতীয়ভাবে ইন্দোনেশিয়াতে আলোচিত হয়েছিল। ভারতীয় উপমহাদেশে ইসলামের ইতিহাস নিয়ে সেজারা ইসলাম ডি ইন্ডিয়া নামের একটি বই, যেখানে ভারতবর্ষের ইসলামের ইতিহাস বিস্তারিতভাবে লেখা হয়েছে। বইটি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। মালয়েশিয়াতে সরকারি লাইব্রেরিতে রাখা হয়েছে প্রফেসর করিমের এই বই। দর্শক, এবারে আসবো থাইল্যান্ডে ফুকেটের ছোট ছোট দ্বীপের গল্প নিয়ে। কাজের ফাঁকে দেশ এবং প্রবাসের বাংলাদেশিরা সময় কাটান পরিবার কিংবা বন্ধু স্বজনদের নিয়ে। ফুকেটের সমুদ্র সৈকত থেকে নৌতরি নিয়ে বাংলাদেশিরা ঘুরে বেড়ায় ছোট ছোট দ্বীপগুলোতে। ক্ষুদ্র ক্ষুদ্র দ্বীপগুলো পানির মধ্যে বছরের পর বছর দাঁড়িয়ে আছে, যা কিছুটা বিস্ময়ের সৃষ্টি করে। মূলত সৌন্দর্য পিপাসু প্রবাসী বাংলাদেশিদের এসব স্থান অনেক প্রিয়। বাংলাদেশিদের পাশাপাশি ইন্ডিয়ান, ইউরোপিয়ান, আমেরিকান, ব্রাজিলিয়ান সব ধরনের দেশের মানুষরা ফুকেটের দ্বীপগুলোর সৌন্দর্য উপভোগ করে। আন্দামান সাগরের বুক পাড়ি দিয়ে রাশি রাশি ঢেউয়ের মধ্য দিয়ে দেখা যাবে কত সারি সারি পাহাড়। It's a very nice place, and I have been in Thailand more than 2 months. This is the best day I spent here. To the large audience, well, it's a definite adventure. Very active. ছোট ছোট ক্যানোই, যেখানে মাঝি সহ 3 জন বসা যায়। ক্যানোই নিয়ে দ্বীপগুলোতে আঁকে বাঁকে ঘুরে বেড়ানোর আনন্দটাই অন্যরকম। মাথার উপরে ঝকঝকে নীল আকাশের আর নির্মল বাতাসের ছোঁয়া লাগবে নৌতরিতে। এই যাত্রাপথে চোখে পড়বে বৈচিত্র্যময় গড়নের পাহাড়।
নির্জনতা একবারে অদ্ভুত, মানে এইরকম রক ফর্মেশনটা কোনোদিন দেখেনি কোথাও। দর্শক, প্রবাস জীবনটা আসলে কেমন, ভবিষ্যৎ বাংলাদেশকে কিভাবে দেখতে চান তারা? মালয়েশিয়ার কিছু প্রবাসী বাংলাদেশী কাছে তারই উত্তর খোঁজার চেষ্টা করেছে এনটিভি। আসলে এটা একটা মিশ্র অনুভূতি, একদিকে ভালো লাগা একদিকে খারাপ লাগা দুটাই। ভালো লাগা যে আমি এখানে আমার জীবনে ভালো কিছু করার জন্য, এগিয়ে যাওয়ার জন্য কিছু করতে পারছি। আমি এখানে পিএইচডি স্টুডেন্ট, নিজেকে হয়তো নিজের জ্ঞানটাকে একটু আগিয়ে নেওয়ার জন্য, কিন্তু সেই সাথে নিজের পরিবার, বাবা মা, ভাই বোন, বন্ধুবান্ধব সবাইকে ফেলে এসে থাকার কষ্টটা অনেক বেশি। কিন্তু আল্লাহর কাছে শুকরিয়া যে আমাদের এইখানে এই ইউনিভার্সিটিতে অনেক বাংলাদেশি আছেন যারা আমাকে এই তাদেরকে ফিল করাটার অনেকখানি কষ্টটা কমিয়ে দিয়েছেন। আমরা সব বাংলাদেশের যে কোনো অনুষ্ঠান আমরা এখানে সবাই একত্রিত হই, যে কোনো উৎসব একত্রিত হয়ে পালন করি, একসাথে খাওয়া দাওয়া হই, যার কারণে বাংলাদেশ মনে করি, ফিল করি, কিন্তু অনুভূতিটা আগের থেকে একটু কম, কষ্টটা কম হয়। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে রেখে এখানে থাকতে হচ্ছে, অনেক কিছু আমরা আসলে মিস করি। কিছুদিন আগেই আমার বড় আপুর মেয়ের বিয়ে হয়েছে, আমাদের জেনারেশন ফার্স্ট বিয়ে, অথচ আমি যেতে পারিনি। এগুলো আমাদেরকে খুব কষ্ট দেয়। এছাড়া আরও অনেক কিছু আছে, যারা হঠাৎ করে চলে যায়, নতুন কেউ আসে, ওদেরকে মিস করি আসলে সব কিছু মিলে। অনুভূতি এখানে খুবই ভালো। আপনাদের এইখানে লোক, মালয়েশিয়ান লোকরাও খুবই ভালো মানুষ। তারা আমাদের সাথে বাঙালিদেরকে কোঅপারেশন করে। আমার সাথে এক পার্টনার আছে দাতু, সেও খুব ভালো মানুষ। আমরা চাই কি দেশের ইকোনমিক ভালো হোক, আর আমরাও যে মানে আমাদের ইয়ং বয়সের লোকগুলো আসতে আছে এগুলো ভালোই থাকে। দেশকে আমরা দেখতে চাই, সুন্দর দেখতে চাই, যেমন দেশের এখন যে পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, আমরা এগুলো দেখতে চাই না, ভালো দেখতে চাই, সুন্দর দেখতে চাই। এদেশের আইন খুব সুন্দর, আমরা দেখতে চাই বাংলাদেশের আইন তো ঠিক এরকমই হোক। প্রবাস জীবনটা খুব ভালো, কোম্পানির উপরে বিশেষ করে খুবই উপভোগ করতেছি, যেহেতু কোম্পানি ভালো সেই জন্য। এখান থেকে আমরা ইনকাম করে দেশে পাঠাইতেছি, আমাদের একটা গর্ব, আমাদের টাকায় বাংলাদেশ চলতেছে, আমাদের ফ্যামিলি চলতেছে, এটা আমরা গর্ববোধ করি। বিশেষ করে কোম্পানির উপর নির্ভর করি। কোম্পানি যদি আমাদের কষ্টের বেতন স্যালারি যদি ঠিক মতো দেয় তাহলে আমাদের খুশি। তার মানে আসছি আমরা 10 বছর। আমরা চাই যে দেশ ভালো হোক, আমরা এই জায়গায় ইনকাম করতেছি, দেশ ডেভেলপ হোক, যাতে দেশে গিয়ে কোনো কিছু করতে পারি, সেরকম ইচ্ছা নিয়ে বসে আছি এই জায়গায়। জীবনটা তো মানুষের ভালো কাটে না। কেন মানুষের জীবনটা কেরকম ভালো কাটে না? এই এজেন্টেরা বিভিন্ন লোক আইন না ভরে ফেলাইছে। খালি বলতেছে মালয়েশিয়া ভালো, গেলে 50-60 হাজার টাকা, 1 লাখ টাকা বেতন হইবা। আর আসলে মালয়েশিয়ার মানুষ খাইতে টাকা না, বেকার অবস্থা থাকে। কাম করলে মানুষের 3 মাস কাজ করলে 1 মাসে বেতন দেয়, আবার কোনো সময় 3 মাসে কাম করলে 3 মাসে টাকা দেয় না, এজেন্টরা টাকা মেরা দেয়। এরপরে পরিস্থিতি কি, পুলিশে ধরলে পাসপোর্ট থাকতেও ছাড়ে না, লকআউটে পরিস্থিতি, বছরে ফোন দিলে বছরে টাকা লাগবে। প্রবাসী জীবন মানে এখন তো বাংলাদেশে যারা এখানে আসতেছে নতুন, যারা পুরানো আছে এরাই বর্তমানে অনেক লোকেরই কাজ নাই, ঠিক আছে। কিন্তু যারা বাংলাদেশ থেকে আসতেছে, যদি আত্মীয় স্বজনের বলি যে তুই আসিস না, মালয়েশিয়ার পরিস্থিতি ভালো না, ও তো জীবনে বিশ্বাস করবো না, তুই কামাইতেছ তুই আমার আসতে না করিস।
ঠিক আছে, আসার পরে যখন বুঝতেছে না, আসার পরে 15 দিন 1 মাস 2 মাস 3 মাস চলে যায়, কাজ ভালো কাজ খুঁজে পায় না, তখন যে বুঝে যায় ভাই আপনি তো ঠিকই বলছিলেন। প্রবাসী জীবনটা ভাই অনেক কষ্টের, তারপরও আইসি, এখন তো করতে হবে। এখন আমি আমার প্রায় দিল 2500, এখন আমি অ্যালুমিনিয়ামের কাজ করি। এখন মোটামুটি আল্লাহ দিলে ভালোই আছে, মনে করেন আমার তো কাগজপত্র নাই, তারপরও কষ্ট করে চলি। প্রবাসী জীবনে কষ্ট হয়, কারণ আইসি এখন করতে হবে। প্রবাস জীবন আসলে ভালো না সত্যি কথা, কারণ দেশে মা বাপ বউ বাচ্চা রেখে প্রবাস জীবন আসলে ভালো না। তারপরও পেটের তাগিদে আমাদের প্রবাসে থাকতে হয়। ভালোই লাগতেছে, খারাপ না, কারণ আমরা তো স্টুডেন্ট এসেছি, মনে করেন এখানে তো আমাদের এমন কোনো পেয়ারা নাই। মনে করেন আমরা যে হয়তো মাঝে মধ্যে পার্ট টাইম জব করি, আর এমনিতে মনে করেন যে বাড়ি থেকে টাকা আনাই, টাকা এনে মনে করেন পড়ালেখা করতেছি। এবারে বিদেশে বসবাসরত শ্রমিকদের কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরব। প্রবাসী বাংলাদেশিদের পাঠানো অর্থের পরিমাণ 18,000 কোটি টাকারও বেশি। জিডিপিতে সরাসরি অন্তর্ভুক্ত না হলেও মোট জিডিপির প্রায় 8% অবদান রয়েছে রেমিটেন্সের। 2015-16 অর্থ বছরে 13,609 মিলিয়ন US$ রেমিটেন্স এসেছে, যা নিঃসন্দেহে দেশের জিডিপিতে প্রবাসী শ্রমিকদের অবদান কতটুকু তা প্রমাণ করে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির তথ্য অনুসারে 1976 সাল থেকে এ পর্যন্ত 1,45,00,000-এরও বেশি শ্রমিক মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং ইউরোপ, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে চাকরি নিয়ে গেছেন। সেই প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোয় কর্মরত শ্রমিকদের অবদানই বেশি। আরব বিশ্বে কর্মরত অদক্ষ শ্রমিকের সংখ্যা 50 থেকে 60 লাখের কম নয়। তাদের মধ্যে রয়েছেন কয়েক হাজার নারী শ্রমিক। বিএমইটির সর্বশেষ তথ্য অনুযায়ী মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে সৌদি আরবে 28,41,963 জন, সংযুক্ত আরব আমিরাতে 23,60,857 জন, কুয়েতে 5,39,410 জন, ওমানে 12,66,638 জন, কাতারে 5,99,226 জন, বাহরাইনে 3,90,198 জন, লেবাননে 1,47,905 জন এবং জর্ডানে 1,30,043 জন বাংলাদেশি শ্রমিক হিসেবে গেছেন। এছাড়া আফ্রিকার দেশ এবং লিবিয়ায় 1,22,125 জন, সুদানে 9,251, মিশরে 23,005 ও মরিশাসে 49,350 জন বাংলাদেশি শ্রমিক হিসেবে কাজ করছেন। এছাড়া যুক্তরাজ্যে 10,081 ও ইতালিতে কর্মরত আছেন 55,517 বাংলাদেশি শ্রমিক। এশিয়ার অন্যান্য দেশের মধ্যে মালয়েশিয়ায় 7,80,797, সিঙ্গাপুরে 6,51,034, দক্ষিণ কোরিয়ায় 35,498, জাপানে 1,550, ব্রুনাইয়ে 58,198 এবং অন্যান্য দেশে 1,10,000-এর বেশি বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত রয়েছেন। শ্রমিক ছাড়াও বাংলাদেশে অনেক নাগরিক ইউরোপ, আমেরিকা সহ উন্নত বিশ্বে উচ্চ পদে কর্মরত রয়েছেন, ব্যবসা করছেন, পড়াশোনা বা গবেষণার কাজেও নিয়োজিত রয়েছেন। সেই হিসেবে 1.5 কোটিরও বেশি বাংলাদেশি এখন প্রবাস জীবনযাপন করছেন বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশের বিজয় দিবস 16 ডিসেম্বর। প্রবাসের মাটিতে কেমন হয় এর আনুষ্ঠানিকতা? থাইল্যান্ডে হাইকমিশনের বর্ণাঢ্য আয়োজনে খবর এখন জানাবো।
থাইল্যান্ডের ব্যাংককে বসবাসকারী প্রবাসীদের কাছে এ এক অন্যরকম অনুভূতি। 16 ডিসেম্বর 45তম বিজয় দিবসে মুক্তিযুদ্ধের গান, নাচ, কবিতা যেন মুক্তিযুদ্ধের রক্তঝরা দিনগুলোকেই স্মরণ করিয়ে দেয়। অনুষ্ঠানের সূচনায় ছিল তৎকালীন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের বহুল প্রচারিত গান দিয়ে। গানটি যেন উপস্থিত সকলকে আবেগ আপ্লুত করে তোলে। অনুষ্ঠানের পরের পর্বে ছিল প্রয়াত সাহিত্যিক সৈয়দ শামসুল হকের ব্রিটিশ বিরোধী নাটক নুরুল দিনের সারা জীবনের আংশিক উপস্থাপনা। বিদেশি বাহে নবাব কি মহাজন বিদেশি তো নয়, আমার তোমার মতো তার জন্ম এই দেশে হয়। বলো কি নিশ্চয় আছে আমার ভেতর থেকে আবার হবার নয় কোনো অত্যাচারী জন। যদি না পায়ের মাটি শক্ত করো, ধৈর্য ধরি করো আন্দোলন, লাগে না লাগুক বাহে 1 2 3 কিংবা কয়েক জীবন। মুক্তি চাই, মুক্তি চাই, রক্ষা চাই, রক্ষা চাই। ইংরাজ হতে মুক্তি চাই, দেবী সিং হতে রক্ষা চাই, রক্ষা চাই, মুক্তি চাই। থাইল্যান্ডে দীর্ঘদিন বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের ছেলেমেয়েরা বাংলাদেশের পতাকা নিয়ে ক্রিকেটের উন্মাদনাকে কেন্দ্র করে 2014 সালের টি-20 বিশ্বকাপের থিম সংয়ের সাথে অসাধারণ নৃত্য পরিবেশন করে। নতুন প্রজন্মের ছেলেমেয়েদের অনেকেই বাংলা ঠিকমতো পড়তে না পারলেও বাংলাদেশের স্বাধীনতা এবং বিজয়ের ইতিহাস ও মূল্যবোধ সম্পর্কে কতটা সচেতন তার নিদর্শন মিলল তাদের এই পরিবেশনায়। থাইল্যান্ডে বসবাসকারী বাংলাদেশিদের এই অনুষ্ঠান দেখে মনে হয়েছিল যেন বিদেশের মাটিতে এক টুকরো বাংলাদেশ। খুব ভালো লেগেছে, আয়োজন খুব আন্তরিক আয়োজন ছিল, আর বাংলাদেশের একটি অংশ পেলাম এখানে, এটাই সবচেয়ে ভালো লাগা অনুভূতি ছিল। এখানে মানে বাংলাদেশের রিপ্রেজেন্ট আমরা দেখতে পেরেছি, মানে সুদূর বিদেশে এসে এটা খুব ভালো লেগেছে। তো আমরা হয়তো এতদিন বাংলাদেশে দেখতাম যে বাংলাদেশে বিজয় দিবস আমরা কিভাবে উদযাপন করি, কিন্তু দেশের বাইরে এসে যে বাংলাদেশের আবহাওয়াটা এখানে পেয়েছি, মনে হচ্ছে দেশকে আবার খুঁজে পেয়েছি এখানে। আমাদের প্রতিবেশী দেশসমূহ ও আন্তর্জাতিক অঙ্গনে বন্ধু রাষ্ট্রগুলোর সাথে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রসমূহ শুধু গভীর ও সম্প্রসারিত হয়নি, পেয়েছে নতুন মাত্রা। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ তার দীপ্ত অগ্রযাত্রা অব্যাহত রেখেছে। থাইল্যান্ডে বাংলাদেশের মাননীয় রাষ্ট্রদূত তার বক্তৃতায় বলেন, প্রবাসে বসবাসরত অবস্থায় আত্মপরিচয় দানের ক্ষেত্রে নতুন প্রজন্ম যেন তাদের বাঙালি সাংস্কৃতিক ও জাতীয়তাবাদী পরিচয় কখনোই ভুলে না যায়। They have proved that they are next generation. They are our future, and they will make the face of Bangladesh the brightest. আজকে বাংলাদেশের 45তম বিজয় দিবস। আজকে বাংলাদেশ দূতাবাসে আমরা আয়োজন করেছি যাতে প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা ক্যাম্বোডিয়া এবং থাইল্যান্ড এবং ক্যাম্বোডিয়া যারা আছেন তারা বাংলাদেশ দূতাবাসে এসে আমাদের বিজয়ের আনন্দ করবেন, গান গাবেন, বাংলাদেশের সংস্কৃতিকে তুলে ধরবেন, উল্লাস করবেন। আজকে বিজয়ের উল্লাস, বিজয়ের আনন্দ, বিজয়ের গৌরবকে ধরে রাখার জন্য এই আয়োজন। থাইল্যান্ডে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা বিশেষ করে তাদের নতুন প্রজন্ম যেন বাংলা সাংস্কৃতিক ধারাকে ধরে রাখতে পারে, তাই এই ধরনের আয়োজন নিয়মিতভাবে করার প্রতি উৎসাহ দিয়ে যাচ্ছে থাইল্যান্ডের বাংলাদেশ দূতাবাস। দর্শক, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। মাননীয় মন্ত্রী, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন, এই জন্য ধন্যবাদ। অনুষ্ঠানের শুরুতেই যে বিষয়টি নিয়ে কথা বলবো তা হলো যে অনেক দেশের প্রবাসী বাঙালিরা, অর্থাৎ বিশেষ করে মধ্যপ্রাচ্য এবং আরও কিছু দেশ থেকে অভিযোগ আসে আমাদের কাছে মাঝে মাঝে যে এম্বাসি থেকে প্রপার সাপোর্ট তারা পায় না। আমরা সেটা দেখে আসবো। প্রবাস জীবন তো অনেক কষ্টের জীবন, পরিবারের সবাইকে ছেড়ে একা একা থাকা, সব কিছুই তো একা একা, অনেক কষ্ট লাগে।
তারপরে এখন মনে করেন যে নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে থাকতে হবে প্রবাসে, এই কারণে আসা, স্বপ্ন নিয়ে আসা আর কি। এখন কতটুকু পূরণ হবে এটা তো, বিশেষ করে মালয়েশিয়া আসলে আমাদের গার্জিয়ান নাই এরকম একটা দেশ, আমাদের মানে কোনো ধরনের সমস্যা হলে দেখার মতো কোনো লোক নাই, এরকমই আমার কাছে মনে হয়। আমাদের এখানে কিছু লোক আছে বাংলাদেশে, অনেকদিন কাজ করছে, 2 মাস পরে কাজ হতে তাদেরকে বার করে দিয়েছে মালিক। তো আজ পর্যন্ত তারা বেতনটাও পায় না এখন পর্যন্ত। প্রত্যেক দিন আসে, ভাই বেতনটা তো পাই না, কী করা যায়? আসলে আমরাও তো বাংলাদেশে, আমরা কি করব? তো এরকম অনেক বাংলাদেশিরও এই ধরনের সমস্যা আছে, যারা 3-4 মাস কাজ করছে, মালিক বাদ করে দিচ্ছে, বেতনটা আজ পর্যন্ত পায় না। তো এম্বাসির তো দেখা করতে গেলে তো সুযোগ নেই, আর সিরিয়াল ধরো অনেক ঝামেলা, এম্বাসিতে দেখা করার কোনো সুযোগ নাই। আর এম্বাসি পর্যন্ত এই ধরনের কোনো সহযোগিতা করে নাই। সবাই তো চায় তার কান্ট্রিকে উন্নতভাবে দেখতে। আসলে আমি আমার কান্ট্রিকে প্রচুর ভালোবাসি, কিন্তু আমার বাংলাদেশ কান্ট্রি আমার এটা পরিচয় দিলে তাদের চোখে, ব্রিটিশদের চোখে বা বিদেশিদের চোখে যেন আমরা হেয় প্রতিপন্ন মতো করে, আমাদের খুবই ইগনোর করে। আমাদের বাংলাদেশ এম্বাসিতে যদি আমাদের এখানে তো আমরা লিগাল, ইউনিভার্সিটির ভিসা আছে, পুলিশ অনেক সময় প্রবলেম করে। যদি আমরা এগুলো কমপ্লেন করি বাংলাদেশ এম্বাসিতে, ওরা সেইভাবে কোনো পদক্ষেপ নেয় না। তারা বলে যে জানো তো ওরা এরাম, তোমরা একটু সেভে চলো, এই চলো। কিন্তু অন্য এম্বাসিতে অন্য কান্ট্রির কোনো পার্সনের যদি এমনটা হয়রানি করে, তারা যদি কমপ্লেন করে, তারা ইমিডিয়েটলি অ্যাকশন নেয়। কিন্তু আমাদের বাংলাদেশে এটা দেখি না, যার কারণে আমরা অনেক ভোগান্তিতে আছি। এই অভিযোগের সত্যতা বা আসলে সঠিক কিনা সে বিষয়টি বলার আগে ঠিক জানতে চাইব যে কেউ যদি কোনো অভিযোগ করে, সেক্ষেত্রে আপনারা কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন মনে করেন কিনা? ডেফিনেটলি আমরা এরকম কোনো অভিযোগ যদি পাই, আমি সঙ্গে সঙ্গে ওই এম্বাসিতে টেলিফোন করি যে হোয়াট ইজ গোয়িং অন, এই লোকটা, এই নাম, এই লোকটা এইরকম অভিযোগ করছে, আপনার বক্তব্য কী? তখন এটা স্বাভাবিকভাবে ওগুলো কমে গেছে এখন, কিন্তু আমি আসার পরে কমে গেছে। এটা অবশ্যই অনেক বড় একটা বিষয় যে আপনি আসার পর অনেক কিছুকে শক্তভাবে দেখার কারণে হয়তো বা এই বিষয়গুলো কমে গেছে। ঠিক বলবো যে কোন অঞ্চলগুলো থেকে সাধারণত অভিযোগ প্রথমে আপনি দায়িত্ব নেওয়ার পর কোন অঞ্চলগুলো থেকে অভিযোগটা বেশি পাওয়া যায়? বেশি অভিযোগটা ঠিক কি ধরনের? অভিযোগগুলো হলো যে আমাকে প্রপারলি দেখাশোনা করে না, আমাদের এমবেসিতে গেলে আমাদের পাত্তা দেয় না, এমবেসি আমাদের সমস্যা নিয়ে গেলেও এমবেসি গ্রাহ্য করে না, এই সমস্ত কথাবার্তা হয়। আমরা আবারও আপনার কাছে আসবো। দর্শক, কুয়েতের একজন ব্যক্তির সাথে, আমরা প্রবাসী ব্যক্তির সাথে কথা বলেছি, আমরা তার কথা শুনে আসবো। আমি চাই প্রবাসীদের সাথে যে প্রবাসী ব্যাংক হয়েছে, সেই ব্যাংকের মাধ্যমে প্রবাসীদেরকে একটা কার্ড দেওয়া, এই প্রবাসী ব্যাংকিং কার্ডটার মাধ্যমে প্রবাসীরা যেন প্রবাসী থেকে টাকাটা প্রেরণ করতে পারে ওই ব্যাংকের মাধ্যমে, এবং প্রবাস থেকে দেশে ফেরত যাওয়ার পরে যেন ওই ব্যাংক থেকে তারা একটা সুযোগ গ্রহণ করতে পারে তাদের জীবন চলার জন্য। আপনি এই যে আমি শুনছি, কিন্তু সেই ব্যবস্থাটা আমরা করে রেখেছি, হয়তো অনেকের মধ্যে অনেকে জানে না, কিন্তু আমরা করে রেখেছি। আমাদের প্রবাসী কল্যাণ ব্যাংক যেটা আছে, এটা কল্যাণ ব্যাংক, ওখানে তারা যদি রিমিটেন্স পাঠায় আমরা ঠিকমতো পৌঁছে দিই, এবং ওই রিমিটেন্সের যদি বেশি রিমিটেন্স আছে, এটার বিপরীতে আমরা তাদেরকে লোনও দিয়ে থাকি। সুতরাং ওটা তো আমরা অনেক আগে থেকে এটা চালু করে রেখেছি, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আরেকটি বিষয় সেটা হলো যে আপনি একটু আগে বললেন যে মধ্যপ্রাচ্য থেকেই সাধারণত 2-1টি অভিযোগ এরকম আসতো, এবং আপনারা ব্যবস্থা নেওয়ার কারণে এই ধরনের অভিযোগ আর আসে না। ঠিক জানতে চাইবো যে এই অভিযোগগুলো, ওই যে আপনি বললেন যে কেউ বলে যে দেখে না, কেউ হয়তো ঠিকমতো রেসপন্স করে না, ঠিক সমস্যাগুলোকে আইডেন্টিফাই তো অবশ্যই আপনারা করেছেন এবং ব্যবস্থাও নিয়েছেন। এছাড়া তাদের জন্য আলাদা কোনো উইংসও আছে আমরা জানি, প্রবাসী কল্যাণ উইং আছে। তো এই উইংসের কর্মকাণ্ড সম্পর্কে একটু। ওই উইংসের কর্মকাণ্ড হলো তাদের সমস্যাগুলোকে চিহ্নিত করা, তারা যেগুলো বলছে সেটা সত্যতা যাচাই করা, এবং সময় মতো একে অ্যাড্রেস করা, সময়টাকে নিরসন করা, এটাই হলো ওইটার কাজ। এবার একটু মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানোর বিষয় নিয়ে কথা বলবো, যে অনেক অভিযোগই আসছে নারী শ্রমিকদের অনেক ধরনের কথা নিয়ে। আমরা সম্প্রতি যেটা দেখতেছি যে বাংলাদেশের নারী শ্রমিকদের ব্যাপারে, অতীতে ইন্দোনেশি, ফিলিপাইনি ওরা ওদের নারী শ্রমিক দিছে, এখানেও এদেশের নাগরিকদের নানা রকম নির্যাতন অত্যাচারের কারণে এরা এই নারী শ্রমিক দেওয়া বন্ধ করে দিছে, বিশেষ করে ফিলিপাইনি এবং ইন্দোনেশি।
এখন আমরা বুঝি না আমাদের সরকার কেন যে এই দেশে নারী শ্রমিক পাঠাতেছে। এখনও আমাদের বিভিন্ন অঞ্চলে আমাদের বাংলাদেশি বহু নারী নির্যাতিত হইতেছে, বিভিন্ন জায়গায় বন্দী আছে। এদেরকে মুক্ত করার ব্যাপারেও আমাদের কনসুলেটের যথাযথ কোনো পদক্ষেপ নাই। তো আমরা আশা করব যে আমাদের বাংলাদেশ থেকে আর এই দেশে কোনো নারী শ্রমিক পাঠানো হবে না, এবং যারা এখানে বন্দী আছে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হচ্ছে তাদেরকে উদ্ধারের ব্যাপারে আমাদের কনসুলেট যথাযথ পদক্ষেপ নেবেন। এরই মধ্যে আমরা জেনেছি যে ইন্দোনেশিয়া, ফিলিপিন সহ কয়েকটি দেশ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠাচ্ছে না। ঠিক জানতে চাইব যে অভিযোগগুলো আসে তাদের নির্যাতন সহ আরো কিছু বিষয়, আপনাদের কাছে কি এরকম কোনো অভিযোগ কখনো এসেছে? অভিযোগগুলো কিন্তু অমূলক না, কিছু কিছু অভিযোগ সত্য আছে, কিন্তু বেশিরভাগ অভিযোগের কোনো ভিত্তি নাই। অনেক সময় দেখা যায় যে মহিলা এখানে ভাত খায়, ওখানে গেলে রুটি খাইতে হয়, বলে আমার ভাত দেয় না, তো ভাতের বদলে রুটি দিচ্ছে, এরকম অভিযোগ তো আসে। সুতরাং এইটা সব অভিযোগ না, আবার সব কিছু ফিরে দেওয়ার মতো না। সব অভিযোগের ভিত্তি কিছু কিছু আছে, সব অভিযোগের আবার একটু চিন্তা করলে ভিত্তি নেই। যে সমস্ত অভিযোগ আপনারা পান যে এই জায়গাগুলো সত্যতা যাচাইয়ের তো একটি ব্যাপার থাকে, তো অভিযোগ সত্যতা প্রমাণিত হলে তখন দেন আপনারা কি ব্যবস্থা? তখন আমরা ওই যেখান থেকে অভিযোগ আসছে সেখানে আমরা অ্যাড্রেস করি, সে যদি ওই দেশেরই হয় তারপর ওই দেশের মন্ত্রীর কাছে বা ল অ্যান্ড অর্ডার কর্তৃপক্ষের সাথে আমরা যোগাযোগ করি, অথবা এই দেশই হলে এখানে ব্যবস্থা গ্রহণ করি। আবারও আপনার কাছে আসবো। দর্শক, শ্রমিকের সাথে আমরা কথা বলেছি, সাথে থাকুন, আমরা সেটা দেখে আসবো। কুয়েত খুব ভালো জায়গা, এখানে এসে জানতে পারলাম যে ইন্ডিয়া এবং নেপালিরা আসে এখানে মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে, আর আমরা বাঙালিরা আসছি এখানে 8 লক্ষ টাকার বিনিময়ে। আরও এখানে বাঙালিদের 60 দিনার বেতন এবং ইন্ডিয়ান এবং নেপালিদেরও 60 দিনার বেতন। আমাদের দেশ থেকে লোক আসতে 7 থেকে 8 লাখ টাকা খরচ হয়। অন্যান্য দেশ থেকে ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, এদের থেকে 1 লাখ টাকা খরচ হয়। এটা যেন প্রধানমন্ত্রী বিবেচনা করে। আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের লোক আসে মাত্র 1,40,000 থেকে 60,000 টাকা খরচ করিয়া আইসা তারা শান্তশিষ্টভাবে কাজ করতে পারে, অল্প বেতনে কাজ করে তারা পুষাইতে পারে। আমাদের দেশের বাঙালি ভাইয়েরা লাগিয়া ভিসা খুঁজে ওপেন করে দিয়েছে বাংলাদেশ সৌদি সরকার, কিন্তু একটা ভিসার প্রতি ব্যয় হইতেছে 7-8 লক্ষ টাকা, 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে আইসা আমাদের বাঙালি ভাইয়েরা হয়রানির মধ্যে পড়তেছে। আমার এইটাই প্রশ্ন, আমরা এত টাকা লাগে কেন? সরকারের কাছে এতটুকু আমার প্রশ্ন, সরকার এত টাকা লাগে কেন? ইন্ডিয়ার থেকে, পাকিস্তানের থেকে, নেপালের থেকে আসতেছে 80,000, 90,000, 70,000 টাকা। তারা যদি 2 বছর থাকে, তারা যদি চলেও যায় তো অসুবিধা নাই, কিন্তু আমাদের তো 8 লাখ টাকা লাগায় আসছি। এখন আমাদের জানি এই পরিস্থিতি, এখন কিভাবে আমরা চলি? তো সরকারের কাছে অনুরোধ রইল যে আমাদের বাংলাদেশি লোকেরা যদি বিদেশ আসতে চায় তো আপনারা টাকাটা কিছু কমাইয়া যদি 1,80,000 টাকা, 70,000 টাকা বা 50,000 টাকা আসতে পারি, তো আমরা ধরেন 2 বছর থেকে গেলেও আমাদের কিন্তু দুঃখ নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমি আকুল আবেদন জানাবো এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়ের নিকট দৃষ্টি আকর্ষণ করব, যেন আমাদের যে শ্রমিকরা কুয়েতে আসেন তারা 7.5 লক্ষ টাকা খরচ করে আসেন, কিন্তু আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, নেপাল, শ্রীলঙ্কা মাত্র 1 লাখ টাকা খরচ করে আসেন। এই খরচটার এত বড় একটি বৈষম্যের কারণে আমাদের শ্রমিক এখানে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে এবং দেশে যত সম্পদ আছে ভিটাবাটি বিক্রি করে আসে, এজন্য এসে এখানে কাজ পাচ্ছে না ঠিক মতন। এজন্য আমাদের মন্ত্রী মহোদয়ের নিকট আমি আকুল আবেদন জানাবো, তারা যেন এই খরচটা কমিয়ে আনার চেষ্টা করে। নেপাল, ইন্ডিয়ান যারা আছে তারা তো মানে আমাদের দেশের টাকা তারা 1 লাখ 1.5 লাখ টাকা দিয়ে আসতেছে, তা আমরা ওই তুলনায় তো অনেক টাকা দিয়ে আসতেছি। এখন সরকার যদি এই জিনিসটা যদি একটু নজর দেয় বা তাদের সাথে যদি একটা কূটনৈতিক ভালো সম্পর্ক রাখে, তাহলে হয়তো আমাদের এই খরচটা নাও লাগতে পারে। কূটনৈতিক সম্পর্ক তো আমাদের আছে, ওটা তো ঠিক অর্থের পরিমাণ যেটা সবসময় এই বিষয়টি আসে যে অর্থের পরিমাণের, আমাদের যে লোকজন যারা লোক পাঠায় তারা যে সবাই ভালো কাজ করছে বা সবাই সত্যের পথে আছে এটা বলা যাবে না। কিছু অসত্যের পথে আছে, কিছু বেশি স্কুইজ করে যে যত পারে টাকা খেয়ে ছেড়ে দেয়, সবাই তো টাকা চায়। সুতরাং এই ব্যাপারে যদি স্পেসিফিক আমাদের কাছে কোনো কমপ্লেইন আসে, আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা গ্রহণ করব। আরেকটি বিষয় যে মালয়েশিয়া শ্রমবাজার নিয়ে আরেকটু বিষয়টি তুলব, যে মালয়েশিয়া শ্রমবাজারে এরই মধ্যে আপনারা লোক পাঠানো শুরু করেছেন, ঠিক এই সংখ্যাটা কি পরিমাণ যেতে পারে? কারণ সেটার সংখ্যা নির্ধারণ করা হয় নাই, তবে আমি যেটা গ্যাস করি এই বছরই 5,000 থেকে 7,000 লোক এই বছর যেতে পারবে, তারপরের বছর যেতে পারবে। এইরকমভাবে যদি চলতে থাকে তাহলে 20,000 লোক 2-3 বছরে চলে যাবে।
20,000। আচ্ছা, ওই মালয়েশিয়ার শ্রমবাজারে এক সময় এক ধরনের একটা অস্থিরতার মানে কথা আমরা শুনেছিলাম, কিন্তু কিছুদিনের মধ্যে সেই অস্থিরতাটা কেটেই গেল। ঠিক জানতে চাইবো যে একটা অস্থিরতা মিন্স এই বাজারটা অন্য কেউ দখলের একটা, ডেফিনেটলি অন্য কেউ দখল নিতে পারে, অথবা অন্য কারো স্বার্থের হানি হচ্ছে ওখানে কিছু হসপিটাল লাগাই দেওয়ার চেষ্টা করে। এটা এই দেশীয় লোক হইতে পারে, বিদেশি লোক হইতে পারে, পাকিস্তানি লোক হইতে, ইন্ডিয়ান লোক হইতে পারে, যে কোনো দেশের লোক হইতে পারে, কারণ তার স্বার্থে যখন আঘাত আসবে সে হসপিটাল লাগাই দিবে। এই চক্রান্তটাকে আপনারা কি মানে ঠিক এই ধরনের একটা অপপ্রয়াস আমরা লক্ষ্য করেছি? এইটা অপপ্রয়াস চলতেই থাকবে, কারণ এটা নিরসন করা মুশকিল হবে, কারণ ওরা তো আমাদের দেশের না। যারা আমাদের দেশের আমরা ব্যবস্থা নিতে পারবো। তাহলে আমরা বলতে পারি যে আমরা কখনো এই শ্রমবাজার হারাবো না, অর্থাৎ আমাদের তৎপরতার কারণেই আমরা এই শ্রমবাজার সবসময় ধরে রাখতে পারবো। ঠিক জানতে চাইবো যে এখন সামনের দিনগুলোতে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি? আমার সামনে বড় চ্যালেঞ্জ হলো কম খরচে বিদেশে লোক পাঠানো, এবং কম খরচের জন্য আমরা আপ্রাণ চেষ্টা করতেছি, এবং যত বেশি পারি আমি পাঠাতে চাই, যাতে করে আমার রেমিটেন্সের প্রবাহটা বৃদ্ধি পায়। সুতরাং আমার বড় চ্যালেঞ্জ হলো লোক পাঠানো নিরাপদে এবং কম খরচে, এবং দক্ষ জনশক্তি অবশ্যই যেন সেটা তৈরি হয়। তো ঠিক জানতে চাইবো যে এই যে আপনি নিজেও বিষয়টি উপলব্ধি করলেন যে কম খরচে, আপনার একটু আগে যে ওয়ার্ডটি বা যে সেন্টেন্সটি আপনি বললেন, তো খরচ বৃদ্ধি হওয়ার কারণটা আপনি কি মনে করেন? কারণ মধ্যস্বত্বভোগী যারা থাকে তারা ওখানে কিছু যোগ করে দেয়। ডাইরেক্ট তো ইয়ের সাথে যে যাবে তার সাথে ডাইরেক্ট এমপ্লয়ারের কোনো থাকে না, যোগাযোগের মধ্যখানে একটা শর্তভোগী থাকে, তার সাথে যোগাযোগ হয়, এটা নিয়ে চলে, খেলা চলে। আমরা চেষ্টা করছি ডাইরেক্ট যাতে যায় তাহলে কমে চলে। এই মধ্যস্বত্বভোগীদেরকে যেন কোনোভাবে আর মাঝখানে তারা না থাকতে পারে সেই ব্যবস্থা করতে। এই মধ্যস্বত্বভোগী কি শুধু আমাদের দেশের মানুষ না বাইরের দেশের? বাইরেরও আছে, দেশেরও আছে। দেশেরটা না হয় আপনারা কন্ট্রোল করলেন, বাইরেরটা আমরা যারা যাবে তাদেরকে কন্ট্রোল করব, তাদের তোমরা ওদের কাছে যাবে না। ধন্যবাদ আপনাকে, আবারও আপনার কাছে আসবো। দর্শক, আমরা বাংলাদেশে একটি ছাত্রীর সাথে কথা বলেছি যে পড়াশোনার জন্য বাইরে যেতে চায়, তার সাথে আমরা এখন কথা বলবো। আমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে আমার আন্ডার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। আমি এখন হায়ার স্টাডিজের জন্য বাইরে অ্যাপ্লাই করতে চাচ্ছি। তো বেসিক্যালি আমি কানাডা অ্যাপ্লাই করতে চাচ্ছিলাম। তো কানাডা অ্যাপ্লাই করার জন্য ইটস লাইক যে আমরা কোনো এজেন্সির থ্রুতে যদি যাই আমাদের এক্সট্রা কস্ট পড়ে যায়, বিকজ আমরা ওখানে যাওয়ার পর আমি শুনেছি যে পার্ট টাইম জব করতে হয় সেমিস্টার ফিটা কভার করার জন্য, প্লাস হচ্ছে এক্সট্রা থাকা খাওয়ার কস্ট পড়ে যায়, যেটা সবার পক্ষে অ্যাকচুয়ালি ম্যানেজ করা পসিবল না। বাট আমরা যদি কোনো প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ের থ্রুতে যাই, ওখান থেকে স্কলারশিপ দেওয়া হয়, সো ওরা ডিরেক্ট ডরমেটরিতে সিটের ব্যবস্থা করে দেয়, যেটা কোনো এজেন্সির থ্রুতে গেলে আমরা পাই না। সো আমার কথা হচ্ছে যে মাননীয় মন্ত্রীর কাছে যে আমরা কি এরকম কোনো সুবিধা পেতে পারি, কোনো এজেন্সির থ্রুতেই যাই বা কোনো স্কলারশিপ ছাড়াই যাই, বাট ডিরেক্ট ডরমেটরিতে সিট পাওয়া যায়, মানে দ্যাট উইল বি রিয়েলি হেল্পফুল ফর আস। সো এটা যদি করে দেওয়া হয় আমাদের জন্য, ওটা আমাদের জন্য অনেক উপকার হবে। বিভিন্ন ধরনের ক্যারিয়ার কাউন্সেলিং অথবা কোন ইউনিভার্সিটিগুলো খুঁজে পেতে আমাদের চাহিদা মতো, সে ব্যাপারে যদি আমরা কোনো সাহায্য পেতাম আমাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে, আমার মনে হয় যে সেটা আমাদের জন্য খুব বেশি পরিমাণ উপকারী হতো। কারণ অধিকাংশ ক্ষেত্রে যে জিনিসটা হয় যে আমরা আসলে খুব সিদ্ধান্তহীনতায় ভুগি, আমরা ডিসিশন নিতে পারি না ঠিকমতো, এবং আমাদের কি করা উচিত এরকম একটা গাইডলাইন যদি আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পেতে পারি, বা সেখানে গিয়ে আমরা কিভাবে থাকবো, আমাদের ওখানকার আইন কানুন বা নিয়ম কানুনের সাথে কিভাবে ইউজ টু হয়ে উঠবো, এসব ব্যাপারে যদি আমরা আগে থেকে একটু কনফার্মেশন বা যে কোনো ধরনের সাপোর্ট যদি পেতাম তাহলে খুব ভালো হতো আমাদের জন্য। ডরমেটরির সুবিধা তো সব দেশে আমাদের নাই, যে দেশে যেখানে আছে ডরমেটরির সুবিধা আমরা দিতে পারবো, প্রোভাইডেড আমাদের মাধ্যমে যেতে হবে, আমাদের বলেই তো দিতে হবে, না আমি ডরমেটরির সুবিধা কাকে দিব? একজন চাকরি করতে গেল, সে বলবে আমি পড়াশোনা করতে আসছি, সে মিথ্যা কথা বলে ডরমেটরির সুবিধাটা নিয়ে যাবে। সুতরাং ডরমেটরির সুবিধা নেওয়ার আগে আমাদেরকে যাচাই করতে হবে যে সে লেখাপড়া করতে গেছে, সে চাকরি বাকরি করছে না, এগুলো তো
কনফার্ম হতে হবে। এগুলোর জন্য আপনাদের এখানে অবশ্যই নিয়মের মধ্যে থেকেই সে অ্যাপ্লাই করতে হবে। দেন যদি আপনারা মনে করেন যে সে তার উদ্দেশ্য পাওয়া দরকার, সেক্ষেত্রে আপনারা সুবিধা ভোগ করবেন। আমরা অনুষ্ঠান শেষ করব শেষ একটি প্রশ্ন দিয়ে। সেটা হলো যে প্রবাসে যারা নিরাপত্তা ঝুঁকিতে থাকে, বিশেষ করে শ্রমিকরা বা প্রবাসী কোনো ধরনের অপরাধে যখন জড়িয়ে যায়, তখন মানে একটা হচ্ছে যে অপরাধে জড়িয়ে যাওয়া, অনেক সময় নিরাপরাধ ব্যক্তিরাও অনেক সময় ফাঁদে পড়ে যায়, অবস্থার শিকার হয়। ঠিক এই জায়গাগুলোতে আপনাদের মন্ত্রণালয় কি পদক্ষেপ গ্রহণ করে? না, আমরা আগে যাচাই বাছাই করে নিই যে সে যে জড়াই গেল কি কারণে জড়াইছে। যদি সত্যি সত্যি সে অপরাধমূলক কাজ করে থাকে, সে জড়াই থাকে, আমাদের কোনো সে নাই। কিন্তু সে যদি নিরপরাধ হয়ে থাকে, তখন আমরা তাদের মন্ত্রণালয়ের সাথে, তাদের মন্ত্রীর সাথে, তাদের যেগুলা সংস্থা আছে ওদের সাথে যোগাযোগ করি। আমরা বলি যে এটা নিরাপরাধ, এটা অপরাধ নয়, এরকম একটা ব্যবস্থা গ্রহণ করা হয়। বিশ্বের সব দেশের প্রবাসীরা এই অনুষ্ঠান দেখছে, ঠিক বলবো যে প্রবাসীদের উদ্দেশ্যে আপনার কিছু বলার আছে কিনা? প্রবাসীদের উদ্দেশ্যে আমার বলার, আগেও একবার বলেছি যে প্রবাসীরা যাতে করে সুষ্ঠুভাবে দেশের আইনকানুন মেনে চলতে পারে এবং ঠিকমতো প্রপার ওয়েতে টাকাটা পয়সাটা পাঠাইলে আমাদের সরকারের লাভ হবে, দেশের লাভ হবে এবং আমরা তাদের টাকা দিয়ে আমরা উন্নয়নের কাজগুলো করতে পারব। এই অনুষ্ঠান এনটিভি যে প্রবাসীদের জন্য একটা অনুষ্ঠান করছে, এটা দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। এবং আজকে বোধহয় প্রথম এপিসোড, এবং এই প্রথম এপিসোড থেকে আমরা শিক্ষা গ্রহণ করব যে প্রবাস জীবনে যারা আছেন তারা এটা রেগুলার দেখবেন। দেখার পরে আপনার কী সমস্যা আছে, এটার সমাধান কোথায় আছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো এবং কর্তৃপক্ষ এটা নিয়ে বিভিন্ন ভাবনা চিন্তা করতে পারবেন। এবং আমি বিশ্বাস করি যে প্রবাস জীবনে যারা আছেন এই অনুষ্ঠানটা দেখে তারা উপকৃত হবে। ধন্যবাদ আপনাকে অনেক মূল্যবান একটা মতামত দেওয়ার জন্য। প্রবাসীর এবং দেশের দর্শক আপনাদের বিভিন্ন প্রশ্ন পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তরের কাছে কোনো প্রশ্ন থাকলে, পাশাপাশি কেমন লাগলো আমাদের আয়োজন জানিয়ে চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। প্রযোজক প্রবাস জীবন, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেলও করতে পারেন probasjibon@ntvbd.com এই অ্যাড্রেসে। আর অনলাইনে অনুষ্ঠানটি দেখতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com এই অ্যাড্রেসে। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আরিফুর রহমান আজকের মতো বিদায় নিচ্ছি।